ভার্সিটি ক্লাস শেষে বের হতেই দেখি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। এই আবহাওয়াটা যদিও আমার খুব ভালো লাগে, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফেরার তারা মাথায় নিয়ে রওনা হতে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এই রে, ছাতাই তো আনিনি, তাই আর এগিয়েও লাভ নেই। আবার ভার্সিটিতে গিয়ে ঢুকলাম। কোথায় যাব ভাবছি, হঠাৎ মনে হলো আরে ক্লাসে যাচ্ছি না কেন, যেই বাবা সেই কাজ। কিন্তু ক্লাসে গিয়ে আমি অবাকের চেয়েও বেশি অবাক হলাম। অবশ্য হাসিও পাচ্ছে খুব, একটা মেয়ের কান্না দেখে। যদিও আমার মতো ছেলের হাসি পাওয়ার কথা না, তবুও হাসি চাপাতে পারছি না। কিরে অরুণী, কাঁদছিস কেন? কোনো রকমে হাসি চাপিয়ে অরণিকে গিয়ে জিজ্ঞেস করলাম। অরণি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ অরণির সাথে সাধারণত কেউ কথা বলে না। টানা 2 বছর একসাথে ক্লাস করার পরও আমি তো ওর সাথে কোনোদিন কথাই বলিনি। অবশ্য ও বড়লোকের মেয়ে বলে অনেকে ওর সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউই অরণির সত্যিকারের বন্ধু না। জানিস তুর্য, আমাকে না রাজ অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। আমি এখন কি করব বলতো? এতক্ষণে আমি অরণির কান্নার অর্থ খুঁজে পেলাম। রাজ আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে, কথাবার্তায় চালচলনে কেউ ওর সমান হতে পারবে না, আর অনেক ধনীও। আমি ভার্সিটির সেই প্রথম দিন থেকে দেখছি অরণি রাজের পিছনে পিছনে ঘুরতেছে। রাজ ওকে তো পাত্তাই দিচ্ছে না, উল্টা যা নয় তাই বলে যায়। ইচ্ছে মতো ওকে দিয়ে এটা ওটা করিয়ে নিচ্ছে। ক্লাসের যত অ্যাসাইনমেন্ট আছে সব তো অরণি ওকে করে দেয়। তারপরেও মেয়েটাকে বাজেভাবে গালিগালাজ করে রাজ। শুধু অরণি বোকাশোকা আনস্মার্ট একটা মেয়ে বলে। রাজ পারেও বটে। রাজকে অবশ্য দোষ দেওয়া যায় না, ও আমাদের ক্লাসেরই সবচেয়ে সুন্দরী মেয়ে অর্পাকে পছন্দ করে। অর্পা আর রাজকে প্রায় একসাথে ঘুরতে আড্ডা দিতে দেখা যায়। তারপরেও দেখছি অরণি হাল ছাড়েনি। কি বললো রাজ তোকে আজকে? আমি আজকে রাজকে আমার মনের কথা, আমার ফিলিংসের সব কথা বলেছি, কিন্তু ও আমাকে কি বললো জানিস? বলে আবার ফোপাতে শুরু করলো অরণি। আরে বল না, এত নাটক করছিস কেন? ও বলেছে কোনোদিন পেঁচা দেখেছো, আয়নায় গিয়ে দেখো, তাহলেই দেখতে পাবে। বলে ও আর ওর বন্ধুরা সবাই মিলে হাসাহাসি করেছে। এই বলে অরণি আবার কাঁদতে শুরু করলো। আমি ওর দিকে তাকিয়ে হাসি চাপিয়ে বললাম, আসলে কি হয়েছে জানিস, আমরা সবাই সব সময় সোনার হরিণের পিছনে ছুটতে থাকি, যা আমার কোনোদিনই হবার নয় তার দিকেই হাত বাড়াই। আমাকেই ধর, আমি ভার্সিটির প্রথম দিন থেকে অর্পার উপরে ক্রাশ খেয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন দিন গেল, তখন নিজে থেকে বুঝলাম ওর পিছনে ছুটে লাভ নেই। তাই তো এখন আর ওকে নিয়ে কোনো ফিলিংস কাজ করে না। কিন্তু আমি যে রাজকে সত্যি খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি আর হাসি ঠেকিয়ে রাখতে পারলাম না, হাসতে হাসতে বললাম, তাহলে তো তোকে ম্যাডাম ফুলির মতো চেঞ্জ হতে হবে। অর্পার মতো না হলে তো রাজ তোর দিকে ফিরেও তাকাবে না। আমার কথায় দেখলাম অরণির চোখ চকচক করছে। আমাকে জিজ্ঞেস করলো, কিভাবে নিজেকে চেঞ্জ করব বল না। আমার হাসি এবার থামছেই না। মেয়েটা আমার মজাকে যে সত্যি ভাববে তা কে জানতো। কতক্ষণ হাসার পর খুব সিরিয়াস লুক নিয়ে বললাম, তোর গেটআপে চেঞ্জ আনতে হবে। তোর এই খ্যাত মোটা প্রেমের চশমা আর এই অতি সাধারণ লোক সব বদলাতে হবে। আমি এবার অরণের দিকে ভালো করে তাকিয়ে বললাম, তোর চেহারা তো ঠিকই আছে, গায়ের রঙও ভালো, কিন্তু তুই তো একটু সাজিসও না। আর এত লম্বা চুলে বেরি করিস কেন? আসলে তুই একটা খ্যাতের ডিব্বা। আচ্ছা, এগুলো চেঞ্জ করার জন্য কি কি লাগে? আমি এবার আরও সিরিয়াস লুক নিয়ে বললাম, সাইকিয়াট্রিস্ট আর ফ্যাশন ডিজাইনার। এবার আমার হাসি আর কোনো বাধাই মানল না। আমি হো হো করে হেসে উঠলাম। সাইকিয়াট্রিস্ট আর ফ্যাশন ডিজাইনার, ওরা কি করবে? ওরা তোর এই বোকাশোকা ভাব আর বোকাশোকা চেহারা চেঞ্জ করবে, বুদ্ধু কোথাকার। বৃষ্টি থেমেছে, তাই আমিও ওখানে বসে থেকে মেয়েটার বোকা বোকা কথা শুনতে চাইলাম না। অরুণীকে ওখানে বোকার মতো চিন্তিত অবস্থায় বসিয়ে রেখে আমি হাসতে হাসতে চলে এলাম। কয়েকদিন পর অরণি এখন রাজের পিছনে না, বরং আমার পিছনে ঘুরছে, আর সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার মনে হচ্ছে আমি উটপাখির মতো গর্তে মাথা দিয়ে মাটি চাপা দেই। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। ক্লাসের সবাই ভাবছে অরণি এখন রাজকে ছেড়ে আমাকে ধরেছে। সুমন্ত সরাসরি বলেই বসলো, তুর্য, তোর তো দারুণ লাভ হয়েছে রে। কেন দোস্ত? আরে বেটা, আগে মিষ্টি তো খাওয়া। কারণ না বলে মিষ্টি খাওয়াবো কিভাবে? আরে বেটা, এত ধনী একটা মেয়ে পটাইলি, এখন তো তুই সোনায় সোহাগা। ধনী আবার কে?
আরে আমাদের ক্লাসের ধলা চশমা অরণি। ফালতু কথা বাদ দে, আমি গেলাম। বলে না হয় ওর কাছ থেকে ছোটা গেল, কিন্তু ক্লাসের বাকিরা, ওদের কাছ থেকে কিভাবে পালাবো? কি বলবো ওদেরকে? আজকে আবার অরণি আমার কাছে এসেছে। আজকে আর পালালাম না, যা হয় হবে। ওর মুখোমুখি হলাম। কি চাস তুই? এতবার ঢোকে ডাকি, তোর কি কানেও ঢোকে না নাকি? কানে তুলো দিয়ে রেখেছিস? আমি কানে ভালোই শুনি। কি বলবি সরাসরি বল। সরাসরি বলার জন্যই তো তোর পেছনে এতদিন ঘুরছি। আরে বল না। তুই যে সাইকিয়াট্রিস্ট আর ফ্যাশন ডিজাইনারের কথা বলেছিস, এটা একটু খুলে বল। আগে বল, আমি তোকে এই ব্যাপারে সাহায্য করলে তুই আমাকে আমার ব্যাপারে সাহায্য করবি? আচ্ছা, করব। শোন, আমি যেটা এতদিনে বুঝেছি তা হলো তোর সব কিছুতেই স্মার্টনেসের অভাব আছে। তোর চলাফেরা কথাবার্তায় চেঞ্জ আনার জন্য একটা সাইক্রিয়াটিস্ট, আর গেট আপে চেঞ্জ আনার জন্য একটা ফ্যাশন ডিজাইনার লাগবে। এটাই আমি সেদিন বলেছিলাম। কোনো মতে একটা কিছু অরণিকে বুঝিয়ে দিলাম, কারণ আমার এখন দরকার ওর কাছ থেকে দূরে থাকা আর ক্লাসমেটদের বিরক্তিকর হাসাহাসি থেকে বাঁচা। অরণি আমার কথা শুনে বলল, সেটা না হয় বুঝলাম, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, কিন্তু ফ্যাশন ডিজাইনার কোথায় পাবো? এবার আমি পকেট থেকে আমার চেনা জানা এক আপুর কার্ড বের করে অরণির হাতে ধরিয়ে দিলাম। আমার চেনা জানা সবার কার্ড আমি সবসময় পকেটেই রাখি। অরণি আমার দিকে তাকিয়ে একটু হাসলো। আমি এতদিনে ওর হাসি থেকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার হাসিটা তো খুব সুন্দর, একেবারে যেন বুকে গিয়ে বিঁধে। আমি অরণির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। হঠাৎ শুনলাম ও বলছে, কি রে, কিছু বলছিস না যে? আমি বাস্তবে ফিরে এসে বললাম, কি বলবো? জিজ্ঞেস করছিলাম, তো কি কি ব্যাপারে যেন সাহায্য করার কথা বলেছিলি, কাজটা কি? ও হ্যাঁ, কাজটা হলো এই 1 বছর তুই আমার সামনে ভার্সিটিতে আসতে পারবি না। কোনো দরকার হলে ফোনে কথা বলবি, কিন্তু সবার সামনে কথা বলতে পারবি না। দেখছিসই তো, সবাই আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়ায়, এতে তোরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আমার জন্য এইটুকু করলে চলবে। বলে আমার মোবাইল নাম্বারটা অরণি হাতে দিয়ে চলে আসলাম। রাতে হঠাৎ দেখি আমার মোবাইলে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, তুই কি সত্যি মনে করিস আমি চেঞ্জ হতে পারবো? কেন যেন ওর প্রতি খুব মায়া হলো। মনে হলো মেয়েটাকে সাহস দেই। এই মুহূর্তে ওর সাহসের খুব দরকার। আমি ওকে সাহস দিয়ে মেসেজ পাঠালাম, আমার বিশ্বাস তুই একদিন নিজেকে চেঞ্জ করে খুব সহজেই রাজের মনে জায়গা করে নিবি। তখন দেখবি তুই না, রাজই তোর পিছে পিছে ঘুরবে। অরণি রিপ্লাই দিল, আমি এই বিপদের সময় তোর মতো একজন ভালো ফ্রেন্ডের সাহসী আমার খুব দরকার ছিল রে। এর পরের দিন থেকে অবাক হয়ে লক্ষ্য করলাম, ক্লাসে স্যার অরণির রোল ডাকলে একটা বোরকা পরা মেয়ে অ্যাটেন্ডেন্স দেয়। বুঝলাম আমার সাথে যাতে দেখা না হয়, তাই অরণি বোরকা পরা শুরু করেছে। আমি সেদিন বাসায় ফিরে আসলাম। এত সহজ সরল মেয়ে আসলে আমি আমার জীবনে এই পর্যন্ত দেখিনি। এর কয়েকদিন পর দেখি অরণি আর কারোর সাথে মিশছে না, সবার থেকে আলাদা হয়ে চলছে। তিন্নি ওর খুব ভালো ফ্রেন্ড। ওকে জিজ্ঞেস করতে ও রেগে বলল, ওই ম্যাডাম পুলির কথা বলছিস? ওকে তো এতদিন আমরা ভালো মতো চিনতেই পারিনি যে ও এত দিমাগি। কি হয়েছে জানিস? কি হয়েছে? অরণি সেদিন এসে আমাদেরকে বলেছে ও নাকি নিজেকে চেঞ্জ করে ম্যাডাম পুলি হবে। আমরা কি বলবো, হাসতে হাসতেই গড়াগড়ি খাচ্ছি। বললাম, যা কখনো সম্ভব না তা করার চেষ্টাও করিস না, পস্তাবি। আর তুই চেঞ্জ হবি? আয়নায় নিজের চেহারা দেখেছিস? ও তখন কি বললো জানিস? কি বলল? ও বলল যে আমরা নাকি কেউই ওর দুঃসময়ের বন্ধু না, বলে কাঁদতে কাঁদতে চলে গেল একা একটা। আমি তিন্নির কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম। বুঝতে আর বাকি রইল না, অরণি নিজেকে পরিবর্তন করার জন্য সবকিছু বিসর্জন দিচ্ছে। কেন যেন এই ভেবে অরণির জন্য খুব মন খারাপ হতে লাগলো। এখন থেকে ওকে পুরো একাই চলাফেরা করতে হবে। 1 বছর পর, এত তাড়াতাড়ি যে কিভাবে 1 বছর পার হয়ে গেল টেরই পেলাম না। এই বছরটায় অনেক ব্যস্ত সময় কাটিয়েছি। অবশ্য এই ব্যস্ত সময়ের মধ্যেও বারবার কেন যেন অরণির কথা খুব মনে হয়েছে। ওর সরলতা, প্রথম খেয়াল করা সেই মিষ্টি হাসি, ওর বোকা বোকা কথা, সব কিছুই বারবার মনে পড়তে লাগলো। অরণির এই 1 বছরে পুরো একাকিত্বটাকে ভেবে কেন যেন ওর প্রতি আমার মায়া হতে লাগলো। এই 1 বছরে যে অরণির সাথে একেবারে যোগাযোগ বন্ধ ছিল তা না, প্রায় ওর খোঁজখবর নেওয়া হয়েছে। সরাসরি না, টেক্সট করে ওকে সাহস জুগিয়েছি।
ওর হতাশা কাটানোর চেষ্টা করেছি, মাঝে মাঝে ওকে মজার কথা বলে হাসানোর চেষ্টা করেছি। অরণিও কোনো সমস্যা পড়লে আমাকে মেসেজ দিত। আজ ভার্সিটি বন্ধ, তাই টিউশনি করানোর জন্য বিকেলে বের হচ্ছি। হঠাৎ দেখি মোবাইলে অরণির মেসেজ এসেছে। সেখানে লেখা, 1 বছর পর এখন তো আর তোর আর আমার সাথে সরাসরি দেখা করতে বা কথা বলতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এর রিপ্লাইয়ে না লিখে পাঠিয়ে দিলাম। এরপর আর কোনো মেসেজই আসলো না। 2 দিন পর আজ ভার্সিটিতে গিয়ে দেখি একটা নতুন মেয়ে আমাদের ক্লাসে এসেছে। কিন্তু ভার্সিটির কোর্সের মাঝখানে কিভাবে নতুন স্টুডেন্ট ভর্তি হতে পারে তা আমার মাথায় ঢুকলো না। আর এই নতুন মেয়ের চেহারার সাথে কার যে চেহারার খুব মিল আছে তাও মনে করতে পারছি না। সবাই খুব আগ্রহ নিয়ে এই মেয়েটার দিকে তাকিয়ে আছে। সবার মনে হয়তোবা একই প্রশ্ন, কে এই স্মার্ট মেয়েটা যে আমাদের ক্লাসের অর্পাকেও হার মানিয়েছে। স্যার ক্লাসে এসে যখন রোল ডাকছে, সবাই খুব সাগ্রহে মেয়েটার রোলের জন্য অপেক্ষা করছিল। স্যার অরণির রোল ডাকতে মেয়েটা অ্যাটেন্ডেন্স দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আর আমি এতক্ষণে খেয়াল করলাম, হ্যাঁ, এটা তো সেই অরণি। ও যাই চেঞ্জ করুক, ওর তো চেহারা কোনো পরিবর্তন হয়নি। ক্লাস শেষে আমি বের হয়ে যাচ্ছি, দেখি অরণি আমাকে পিছন থেকে ডাকছে। এই তুর্য, একটু দাঁড়া। আমি পিছনে ফিরে বললাম, কি বলবি বল। আমি তোর সাথে বাসায় যাব, আমাকে বাসায় পৌঁছে দিতে পারবি? আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, আজকেও সেই 1 বছর আগের মতো সবার দৃষ্টি আমার দিকে। কিন্তু সে দৃষ্টিতে এখন আর আগের মতো বিদ্রূপ নেই, আছে হিংসা। আমি অরণিকে কিছু বলতে যাব, সেই মুহূর্তে দেখি রাজ অরণিকে ডাকছে। অরণি প্রায় না শোনার ভান করে আমাকে টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। এর পরের দিনগুলো থেকে দেখা গেল অরণি সারাক্ষণ আমার সাথেই থাকে। ক্লাসের সবাই এখন ওকে ফ্রেন্ড বানাতে চায়, ওর সাথে মিশতে চায়, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। এর মধ্যে অনেকে ওকে প্রপোজও করে ফেলেছে, কিন্তু ও সারাক্ষণ আমার সাথে আঠার মতো লেগে থাকে। আর সবাই আমার দিকে হিংসুটি চোখে তাকায়। আমার অবশ্য ভালোই লাগে। কেন যেন মাঝে মাঝে মনে হয় ও যদি সব সময়ের জন্য এভাবে আমার সাথে আঠার মতো লেগে থাকতো। কিন্তু পরক্ষণে নিজেকে সামাল দেই, এটা কখনোই হওয়ার নয়। একে তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির, তার উপরে আবার রাজের জন্য অরণি নিজেকে পরিবর্তন করেছে। সে রাজকেই পছন্দ করবে, আমাকে কখনোই করবে না। 3 সপ্তাহ পর রাজ এতদিনে অরণিকে কিছু বলার সুযোগ পায়নি, কারণ রাজ ডাকলে অরণি আমাকে নিয়ে প্রায় কোনো রকম পালিয়েছে। আজকে আর রাজের সহ্য হলো না। অরণি বের হওয়ার আগে রাজ বের হয়ে বাইরে দাঁড়িয়ে রইল। যেই অরণি বাইরে বের হয়েছে অমনি রাজ তার হাত ধরে বলল। চল আমার সাথে। অরণি বলল, যাব, কিন্তু আমার সাথে তুর্যও যাবে। বলে আমার হাত ধরে টানতে টানতে রাজ যেখানে অরণিকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে চলল। রাজ আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে এখনো আগের মতো ভালোবাসো? রাজের কথা শুনে প্রথম দিকে অরণি না করে দিল, কিন্তু রাজ অনেক কাকুতি মিনতি করার পর অরণি শেষ পর্যন্ত রাজি হলো। আমি এরপর বাসায় ফিরে আসলাম, কিন্তু এক অদ্ভুত অনুভূতিতে নিজেকে আবিষ্কার করলাম। রাজের সাথে অরণির এই প্রেম হয়ে যাওয়ায় আমি খুশিও হলাম। আবার কেমন যেন কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনে হচ্ছিল আমার কি যেন হারিয়ে গেছে, খুব শূন্য শূন্য লাগছে সব কিছু। আমি কি তাহলে সেদিনই অরণির প্রেমে পড়ে গিয়েছিলাম, যেদিন প্রথম ওর মিষ্টি হাসিটা খেয়াল করেছিলাম? কিন্তু এখন আর বুঝে কি হবে? আমি তো এতদিন নিজেই নিজেকে বুঝতে পারিনি। যা হওয়ার সব তো হয়েই গেছে, সব শেষ এখন আমার। অরণিকে এখন প্রতিদিনই রাজের সাথে বের হতে দেখি,